যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে, আমরা কি লক্ষ্য করলাম না? সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক, সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না? মাননীয় স্পিকার, বিগত 17 বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলে দেওয়া হয়েছিল। আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলে দিতে বসেছি। অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। সেদিন এই ছাত্র জনতা সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছিল। আজকে আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না কেন? একটা গল্প দিয়ে একটু শুরু করতে চাই মাননীয় স্পিকার। ছোট্ট গল্পটি হচ্ছে, রাজা তার উজিরকে বলে দিয়েছিল সকাল থেকে এটা কাজ করবা, এই কাজগুলো করবা। উজির বলেছিল যে আমাকে যে কাজগুলো বলেন কোনটা কখন গুরুত্বপূর্ণ কোনটা ছুটে যায়, তার চেয়ে আপনি আমাকে একটা তালিকা করে দিলে ভালো হয়। একটা তালিকাও করে দিয়েছিল। তালিকা দেখে দেখে সে কাজ শুরুই করেছিল। হঠাৎ করে রাজার মনে হলো সে একবার শিকারে যাবে। ঘোড়ার পেটে উঠে যখন রেকাবে পা ঢুকিয়েছে, রেকাবে পা ঢুকালে পা আটকে গিয়েছিল। পাটা যখন ছুটাতে পারছিল না, তখন সে উজিরকে বারবার ডাকছিল, আমার পাটা এখান থেকে বের করে দাও। পাটা বের করতে যাচ্ছিল না উজির, কারণ উজির বারবার খুঁজছিল যে তালিকাটা করে দেওয়া হয়েছিল সেই তালিকার মধ্যে পা আটকে গেলে ওটা বের করে দেওয়ার বিধান ওখানে আছে কিনা। শেষ পর্যন্ত রাজার পা আর ওখান থেকে বের করা যায় নাই এবং রাজাকে মুক্ত করা সম্ভব হয় নাই বলে আমরা গল্পে জেনেছি। ঠিক আমার কাছে আজকে সংসদ এরকম একটা গল্পের মতো মনে হয়। আমরা জুলাই সনদে যখন আমাদের 4 বছরের সন্তানরা জীবন দিয়েছে, আমরা যখন দেখেছি বিগত 17 বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকেই ভুলে দেওয়া হয়েছিল, আবার বিগত 1.5 বছর আমরা লক্ষ্য করলাম যে সে সময় আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলে দিতে বসেছি। আমি খুবই বিব্রত হই যে আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সেদিন তারা দাঁড়িয়েছিল, মাননীয় স্পিকার, সেদিন তারা দাঁড়িয়েছিল, লেখা ছিল রাস্তাগুলোতে আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে পা হারিয়ে চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। আমরা তো এই সংশোধনীর জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। সেদিন এই ছাত্র জনতা সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছিল। আজকে আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না কেন? মাননীয় স্পিকার, আমি আর একটা কথা আপনাকে একটু স্মরণ করানোর জন্য বলছি। আমরা ছোট সময় আমি বাংলায় সাহিত্যে অনার্স করা, আজকে আমাকে আপনি স্নেহের সাথে মাসুদ বলে বলেছেন। আমার সংসদের নাম শফিকুল ইসলাম। এই মাসুদ নামটা যারা একেবারে খুব আমাকে স্নেহ করেন, আদর করেন, তারাই ডাকেন। আমি বাংলার সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছিল, রাষ্ট্রবিজ্ঞানে আমরা ছোট একটা বাক্য পড়েছিলাম, নেসেসিটি নোস নো লস। আমরা এই নেসেসিটিটাকে আজকে একটা সংবিধানের ধারাবাহিকের মধ্যে আমরা আটকে ফেলেছি। আমরা লাইন খুঁজতেছি, আমরা দাড়ি কমা সেমিকোলন খুঁজতেছি। আমরা আজকে পরিষ্কার একটা কথা বুঝি যে আমাদের এই সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার হয়েছে, এই প্রস্তাবটা এজন্য উত্থিত হয়েছে যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরও অনেক কাজে গুরুত্ব দিলাম। অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, আমি আর দুটো কথা বলি। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের সামগ্রিক প্রয়োজনকে সামনে রেখে আমাদের একটা কথা মাঝে মধ্যেই বলতে হয় যে আমরা যখন এই রাষ্ট্র সংস্কারের কথা, আমাদের সংবিধানের ধারাগুলোর কথা বলি, আমাদের কাউকে আমরা এই কথা বলতে শুনি যে গণভোটে যে 4টা বিষয় উল্লেখ করা হয়েছে, আমাদের এই 70% লোকরা ভোট দিয়েছে, 51% সরকারি প্রতিনিধিত্ব করছেন। আমি তো একটা কথা যদি পরিষ্কার করে সরকারি বেঞ্চে যারা আছেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন, তাদের বিনয়ের সাথে যদি জিজ্ঞেস করতে চাই যে আমরা 51% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে আর আমাদের 70% তো জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে, আমরা তাহলে 51%কে গুরুত্ব দিয়ে
ফ্যামিলি কার্ড বিতরণ করে জনগণের সেই 17 বছরের উন্নয়নের কথা বলি কি আমরা মূল জায়গা থেকে আমাদের দেশের জনগণকে আবার আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, এমন করে যে আমরা লক্ষ্য করছি, আমরা বলি সবার আগে বাংলাদেশ, আমরা বলি সবাই মিলে বাংলাদেশ। আমি তো তা লক্ষ্য করছি না। আমাদের আশঙ্কার জায়গাটা, আমাদের উদ্বেগের জায়গাটা, উৎকণ্ঠের জায়গাটা মাননীয় স্পিকার ওইখানে যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে, আমরা কি লক্ষ্য করলাম না? সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না মাননীয় স্পিকার আরেকটা কথা বলি, 42টা জেলা প্রশাসক বদল হয়েছে মাননীয় স্পিকার। এই পাশ থেকে প্রায় কথা বলি যে এখানে বলা হয়েছে যে মানে আমরা সবাই মিলে বাংলাদেশ, সবার বাংলাদেশ যখন বলি, সবাই মিলে দেখি টেবিল চাপড়িয়ে আমরা এই মহান জাতীয় সংসদকে খুবই সরগরম করে ফেলি। এই 42টা যে জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, এই জেলা পরিষদে গোটা বাংলাদেশের মধ্যে আজকে এখানে যে কমিটি হয় সেই কমিটিতে আমরা বলি ন্যায্যতার ভিত্তিতে আপনাদের থেকে 2 জন দেন, 1 জন দেন। মাননীয় স্পিকার, খুবই বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমরা কি সেই নতুন বাংলাদেশের দিকে যেতে পেরেছি যেই বাংলাদেশে এই 42 জন জেলা পরিষদের একজন জেলা পরিষদকে আমরা কাউকে খুঁজে বের করতে ওখানে ন্যায্যতার ভিত্তিতে দিতে পারলাম না? মাননীয় স্পিকার, আমরা তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তীকালীন সময়ে যখন 1-2 জায়গায় এরকম প্রশাসক নিয়োগ হয়েছে, আমরা বললাম এটা সংবিধান লঙ্ঘন এবং এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আজকে গণতন্ত্রের নির্বাচনের ভিত্তিতে আমরা যখন একটা সরকার পেলাম, সেই সরকারে স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে যেখানে সরকারের প্রশাসক ছিল তাদেরকে তড়িঘড়ি করে বদল করে বিশ্ববিদ্যালয় গেলে থেকে শুরু করে নিজ দলীয় লোক গ্রহণ করে আমরা কি এটা বলতে পারি যে সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আসলে এটা আমাদের দেশে আসছে? আমরা বলতে পারি না বিধায়ী আজকে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে আমাদেরকে এখানে শপথ গ্রহণ করানো হয়েছে। আমাদের এই ট্রেজারি বেঞ্চ থেকে আমাদেরকে বলা হয় এটাই নাকি অবৈধ হয়েছে। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? যারা প্লেস করেছে তাহলে তাদেরকে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই অবৈধ কাজে আমাদেরকে কারা সহযোগিতা করেছেন? এই অবৈধ প্ররোচনা আমাদেরকে কে দিয়েছেন? এটা তো আমরা জোর করে কেউকে ঘরের পকেট থেকে আমরা নিয়ে আসি নাই মাননীয় স্পিকার। আমি তো বাউফল থেকে আমার এই মানে সংস্কারের শপথের জন্য আমি তো কাগজ বাউফল থেকে নিয়ে আসি নাই, এখান থেকে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সবশেষ বলবো, আসুন সময় থাকতে নাহলে ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি আহ্বান জানাচ্ছি জনাব আক্তার হোসেন, রংপুর 4, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে সংসদে যিনি সংসদ নেতা আছেন, আমাদের প্রধানমন্ত্রী, যারা সরকার দলের মন্ত্রীরা আছেন, সদস্য আছেন এবং আমরা যারা বিরোধী দলের পক্ষ থেকে আজকে এই মুলতবি প্রস্তাবের জন্য আমরা দাঁড়িয়েছি, সকলের কাছে বিনীত কণ্ঠে কয়েকটি কথা আমি বলতে চাই। আমরা কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি আমরা সকলেই সেটা জানি। সেই প্রেক্ষাপট যখন বাংলাদেশে সংগঠিত হলো, তারপরে 5 আগস্ট থেকে নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল সেই ব্যাপারে কি আমরা খোঁজখবরটা রেখেছি মাননীয় স্পিকার? আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমাদের এখানে বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন, তিনি যে তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন, কোন সংবিধানের বদৌলতে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন, সে প্রশ্নটাকে আমরা ভুলে গিয়েছি মাননীয় স্পিকার। যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে, সে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানের কোথাও এর কোনো বর্ণনা নেই। যে সরকার, আগের সরকার, তারা যে পদত্যাগ করেছে, সেই পদত্যাগের ফর্মুলা কি? সংসদ যে ভেঙে দেওয়া হলো 6 তারিখে, সেই সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটা কি সংবিধানে বর্ণনা করা ছিল? তার কোনো কিছুই সেই সময়টাতে মাননীয় স্পিকার সংবিধান অনুযায়ী হয় নাই। কারণ সেই সময়টাতে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের জীবনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের প্রত্যয়ে জনগণের অভিপ্রায় ব্যক্ত হয়েছিল মাননীয় স্পিকার। এবং সেই সময়টাতেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তাদের হাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোটাকে সংস্কার করা। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার করার যে প্রয়োজনীয়তা, আমরা এটা অতীতে দেখেছি। এই রাষ্ট্র কাঠামোকে বারংবার এটা ফেসিবাদের জাতাগুলো সেটাকে পিষ্ট করা হয়েছিল। সেই লক্ষ্যে
অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে ঐক্যমত্য কমিশন গঠিত হয় মাননীয় স্পিকার। সেই ঐক্যমত্য কমিশনে আমরা 30টির অধিক রাজনৈতিক দল এবং জোট আমরা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সেখানে আমরা আলোচনা করেছিলাম মাননীয় স্পিকার। সেই আলোচনার এক প্রান্তে গিয়ে যখন জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ আসে সেটা নিয়ে আমরা কয়েক দফায় আলোচনা করেছি। সেই আলোচনায় আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেখানে উপস্থিত ছিলেন, জোনায়েদ সাকিব ভাই সেখানে উপস্থিত ছিলেন, সেখানে নুরুল হক নূর ভাই উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন সেলিম সেখানে উপস্থিত ছিলেন। এতগুলো মানুষ সরকারি দলের বেঞ্চে তারা বসে আছেন, তারা ঐক্যমত্য কমিশনে উপস্থিত হয়েছিলেন। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সকলের মধ্যে আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 5ই অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেছিলেন গণভোট, জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এই কথাটাও জানতে চাই মাননীয় আইনমন্ত্রী তিনি সে সময়টাতে এই সংবিধান সংস্কারের জন্য যে আদেশ সেটাকে বাস্তবায়নের জন্য যে এক্সপার্ট প্যানেল গঠন করা হয়েছিল সেই এক্সপার্ট প্যানেলের তিনিও একজন মেম্বার ছিলেন, তিনিও পরামর্শ দিয়েছিলেন সেই এক্সপার্ট প্যানেলে কেমন পদ্ধতিতে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে। আজকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তিনি যখন স্বরাষ্ট্র আইনমন্ত্রী হয়েছেন তখনই এসে তিনি তার পজিশনটাকে পরিবর্তন করে এখন তিনি সবকিছু বেমালুম ভুলে গিয়েছেন। আজকে তারা এসে হবস, লক আর রুশো পড়ার কথা বলছেন। আমার তো মনে হয় হবস, লক আর রুশো পড়ার মধ্য দিয়ে তারা অতীতে যে নৈতিকতার পাঠ সেই নৈতিকতার পাঠটা তারা ভুলে গিয়েছেন। যদি নৈতিকতার পাঠ তাদের থাকতো তাহলে এতগুলো জনগণের সামনে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি 30শে জানুয়ারি রংপুরে আবু সাইদের জন্মভূমিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন দয়া করে গণভোটে হ্যাঁ দিন। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। আমরা আরো স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই যে আদেশ জারি করা হয়েছে সে আদেশটা নাকি আইন নয়, এমন ধরনের বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের 152 নম্বর আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। মাননীয় স্পিকার, তারা বলছেন আদেশ তো আইন নয়, অসাংবিধানিক। এটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। জনগণ যেখানে গণভোটের মধ্য দিয়ে এই আদেশের পক্ষে রায় দিয়েছে সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা এই সংসদকে কলঙ্কিত করে মাননীয় স্পিকার। আমরা স্পষ্ট করে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশের ব্যাপার নিয়ে একটা আলাপ এখানে উঠেছে যে সেই অধ্যাদেশটা কি এই সংসদে সেটাকে অ্যাপ্রুভ করা হবে কি হবে না। সেই অধ্যাদেশ এই সংসদে অ্যাপ্রুভ করা হোক আর না হোক, ফ্যাক্টাম ভ্যালেট অনুযায়ী সেই অধ্যাদেশ অনুযায়ী যে গণভোট হয়েছে সেই গণভোট যে বৈধ সেই গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। আমরা আর একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশের কথা আপনারা বলছেন অধ্যাদেশগুলো এই সংসদ উত্থাপন করা হয়েছে সেই অধ্যাদেশের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেই আদেশটাকে রেফার করা হয়েছে। আপনারা অধ্যাদেশটাকে এখানে রেফার করবেন, আবার অধ্যাদেশের মধ্যে যে আদেশের কথা বলা হয়েছে সেটাকে আপনারা বেমালুম চেপে যাবেন। এই ধরনের দ্বিচারিতা বাংলাদেশের সংসদে যদি আপনারা করেন জনগণ আপনাদেরকে ছাড় দেবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর একটা কথা আমি বলতে চাই যে আদেশের ব্যাপারটা নিয়ে বলা হয় সেই আদেশ যেই 13ই নভেম্বরে জারি করা হলো সেই দিন সালাউদ্দিন সাহেব তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে, সেই দিন তিনি ব্যক্তিগতভাবে আদেশের ব্যাপারে তার আপত্তির কথা জানিয়েছিলেন। কিন্তু সেই দিন রাতের বেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল সেই সংবাদ সম্মেলনে আদেশ জারির দিনে বিএনপি দলীয় সিদ্ধান্ত নিয়ে তৎকালে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছিল। সেটা কোন স্বার্থে সেদিন ধন্যবাদ জানিয়েছিল আমরা সে বিষয়টা তাদের কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। আমি আপনার কাছে আর একটা বিষয় একটু খোলাসা করে বলতে চাই, জুলাই সনদের মধ্যে দিয়ে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশে আগের মতো করে সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে না। আপনারা যদি নতুন বাংলাদেশের কথা বলেন আপনারা কি আবার আগের মতো করে নুরুল হুদার মতো একজনকে আপনারা কি নির্বাচন কমিশনার বানাতে চান, নাকি আপনারা সেই 2001 থেকে 6-এর মতো আপনাদের মতো করে সংবিধান সংশোধন করে KM হাসানের মতো একজনকে আপনারা যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিলেন তারপরে 17টা বছর বাংলাদেশকে যে সাফার করতে হয়েছিল সেই ইতিহাসগুলো যে আপনারা ভুলে গিয়েছেন সেটা আমাদের কাছে বড়ই দুঃখ লাগে মাননীয় স্পিকার। আমরা একটা কথা বারংবার আপনাদের কাছে বলি, 90-এর পরে 3 জোটের রূপরেখা আপনারা সহজে মানতে চান নাই, কিন্তু জনগণ
যখন রাজপথে নেমে এসেছিল আপনারা কিন্তু তখন মানতে বাধ্য হয়েছিলেন। আমরা জানি নির্বাচনের আগে আপনারা যখন জনগণের কাছে গিয়েছিলেন আপনারা গণভোটের কথা বলতে বাধ্য হয়েছিলেন। আপনারা এই কারণেই বাধ্য হয়েছিলেন, নতুবা জনগণ সেই সময়টাতে যে সিদ্ধান্ত নিত সেই সিদ্ধান্ত আপনাদের ফেভারে নাও যেতে পারতো। সেই জনগণকে তারা আজকে জুলাই সনদ পড়েছে কি পড়ে নাই সেই ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলা হয়। যেই জনগণ জুলাই সনদে ভোট দিয়েছে ওই জনগণ তো সরকার নির্বাচনের জন্য ভোট দিয়েছে। তাহলে আপনাদের ম্যানিফেস্টো থেকে কয়জন ভোট দিয়েছে সেই প্রশ্নটা আমরা করতে চাই। মাননীয় স্পিকার, আপনাদের কাছে একটাই মাত্র চাওয়া, এটাতে আইনগত কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। বিএনপির সদিচ্ছার বিষয়, সরকার দলের সদিচ্ছার বিষয়, তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই